আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে বিশেষ সাক্ষাৎকারে আছেন ক্যাবের এনার্জি অ্যাডভাইজার প্রফেসর এম শামসুল আলম, যিনি বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের পলিসি এবং এই সেক্টরে ভোক্তার প্রভাব নিয়ে কাজ করছেন ৩৫ বছর যাবৎ। গত সরকারের পরে পরিবর্তিত সরকারের এই যে ধারাবাহিকভাবে প্রায় ১.৫ বছর চলে গেল, সেই সমস্ত জায়গাতে তেমন কোনো বললে ভুল হবে। এই সরকার বিগত সরকারের নীতি এবং কার্যক্রম সংরক্ষণ করেছে, ধারাবাহিকতা রক্ষা করেছে, সুরক্ষা দিয়েছে এবং যে কারণে লুণ্ঠন সুরক্ষা পেয়েছে, দুর্নীতি স্পর্শ হয়নি। এবং যে সমস্ত পরিবর্তনগুলো আনা দরকার ছিল, আমরা দীর্ঘদিন ধরে দাবি দাওয়া করে এসেছি, আপনারা সাংবাদিকরা সংবাদ মাধ্যমে প্রচার করেছেন, সেসবের প্রেক্ষিতে সরকারের গণবান্ধব যে সমস্ত আচরণ করা সরকারের মৌলিক দায়িত্ব ছিল, অব্লিগেশন ছিল, সরকার সে দায়িত্ব পালন করেনি। এবং গণবান্ধব আচরণ যেমন ধরেন, আমি যদি বিদ্যুৎ বিভাগের কথা বলি, একটা রাস্তার রিক্সাওয়ালাও জানে যে বিদ্যুৎ খাতে কি ধরনের দুর্নীতি হয়েছে। রূপপুর পাওয়ার প্ল্যান্টের কথা যদি বলেন, সেখানে $500-600 বিলিয়ন বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় দফায় দফায় বেড়েছে, সময় বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে দেশে বিদেশে, এবং 5-6 বিলিয়ন দুর্নীতির অভিযোগে মিডিয়া প্রকম্পিত হয়েছে, এই সরকার সেসবের প্রেক্ষিতে কোনো রকম শ্বেতপত্র প্রকাশ করেনি। সে সমস্ত দুর্নীতির ব্যাপারে কোনো রকম ব্যবস্থা নেই। মন্ত্রণালয় থেকে কোনো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে বা ফৌজদারি আদালতে দায়ের করা হয়নি। এবং সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যে $12 বিলিয়ন ব্যয় হয়েছে, সেই ব্যয়ের ন্যায্যতা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, আদানির যে পাওয়ার পার্সেজ এগ্রিমেন্ট নিয়ে যে 15 টাকা, যেখানে 90-95% প্ল্যান্ট ফ্যাক্টরি বিদ্যুৎ উৎপাদন করেও সেখানে 15 টাকা বিদ্যুৎ উৎপাদন ব্যয় পড়ে, এবং পত্রপত্রিকায় প্রমাণিত হয়েছে, তথ্য প্রমাণ পাওয়া হয়েছে যে তাকে যেসব সুযোগ সুবিধা দেওয়া দিয়েছে বিদ্যুতের মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে, সেই সব সুযোগ সুবিধা অন্য কোনো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেওয়া হয়নি। এবং যেখানে ভারত থেকে বিদ্যুৎ গ্যাস কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমদানি ব্যয় যেখানে পড়ছে 8 টাকার নিচে আমদানি ব্যয়, সেখানে কি করে আদানির বিদ্যুৎ উৎপাদন ব্যয় 15 টাকার উপরে পড়ে, এবং সেখানে ওখানে প্ল্যান্ট ফ্যাক্টর 60-70% আমদানি করা হয়, এখানে প্ল্যান্ট ফ্যাক্টর 90%-এর উপরে আমদানি করা হয়। 60-70% যদি এটা আমদানি করা হতো তাহলে 18 টাকা 19 টাকা পড়ে যেত। এইরকম বিদ্যুৎ কেনা হয়েছে, সেইটা নিয়ে সরকার কোনো রকম উচ্চবাচ্য করেনি, এবং সেই পাওয়ার প্ল্যান্টের চুক্তি বাতিল সরকার করতে পারবে না কি পারবে, সেই প্রশ্নটা বড় কথা না। এই অন্যায্যটা সে মেনে চলেছে এবং তাদের অন্যায় আবদার আপত্তি শুনে যাচ্ছে। এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এসছে যে তাদেরকে এই পাওয়ার প্ল্যান্টে চাকরি করবে, যে চাকরি করবে সেটা দেশের লোক হোক আর বিদেশের লোক হোক, তাদের বেতনের মধ্যে সমতা থাকতে হবে। তো টাকায় বেতন পাচ্ছে হচ্ছে আমাদের লোক। ইন্ডিয়ান যারা এখানে চাকরি করে, আমার এখানে একজন চাকরি করে, সেও তো টাকায় বেতন পায়, তাহলে তাদেরকে ডলার বেতন দিতে হবে। এখানকার পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গে যে আসছে যে মেয়ে আমাদের এখানে চাকরি করে, তাকে আমাদের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন দেওয়া হয়, তাহলে পাওয়ার প্ল্যান্টে কেন তাদের বেতন দিতে হবে? কয়লার ক্ষেত্রে ক্ষেত্রে মাতার বাড়িতে যেখানে দুর্নীতির আলামত পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে, এই সমস্ত কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি, কোনো আইনানুগ ব্যবস্থা হয়নি, ক্ষতিপূরণ আদায় করা হয়নি, সমন্বয় করা হয়নি, সামঞ্জস্যপূর্ণ বিধান করা হয়নি। রেগুলেটরি কমিশন যেভাবে মূল্যহার নির্ধারণ করে, তারা এখন গণশুনানি করে দিচ্ছে। তারা জেট ফুয়েলের মূল্য গণশুনানি করে না, তারা এলপিজির মূল্য গণশুনানি করে না, এবং তারা এইভাবে গণশুনানি করছে। এভাবে গণশুনানি না করা বিষয়টি এলএনজির ক্ষেত্রে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তারপরে তারা সেটা শুনেনি। এলপিজির মূল্য
নির্ধারণের ব্যাপারে তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছিল, সেক্ষেত্রেও দেখা গেছে যে হাইকোর্ট তাদেরকে আদালত অবমাননার অভিযুক্ত করে যখন কন্টেম্প্ট পিটিশন নোটিশ ইস্যু করেছে তখন কিন্তু স্যার ফিরে আসছে। এই সরকার বলছে তারা একটা হাই পাওয়ার্ড কমিটি গঠন করেছে এবং ওই কমিটির ইন্টারিম রিপোর্টে বলা হচ্ছে আদানির ক্ষেত্রে মেসিভ করাপশন হয়েছে, তাহলে তো তারা করছে, কিভাবে আপনি বলছেন করেনি? এখন এই বলা কথা তো আমিও বলি, তার কমিটি বলতেছে, আমি নাগরিকদের পক্ষ থেকে আমি বলতেছি, তা আমার বলায়ও যেমন কোনো কাজে আসেনি, তাদের বলায়ও তেমন কোনো কাজে আসেনি। আমার বক্তারা কি বেনিফিট পেয়েছে এই বলা তো পত্রপত্রিকায় বলেছে, তারা তো নতুন কিছু বলেনি যে নতুন কিছু বলেছে সুতরাং এখন সরকার নতুন ভাবে চিন্তা করতে হবে। তারা যা বলেছে এটা ধারাবাহিকভাবে সবাই সর্বমহল থেকে এটা বলা হয়েছে। তারা বলাতে আরো বেশি সরকারের অস্বীকার করা বা সরকারকে উপেক্ষা করার সুযোগ আর থাকে না। তারপরেও সরকার কি করেছে সেটা হচ্ছে ব্যাপার। এর প্রেক্ষিতে মানুষ কি বেনিফিট পেয়েছে? তাহলে আপনি বলতে চাচ্ছেন পলিসি চেঞ্জ কোনো সুশাসন প্রতিষ্ঠা করতে পারছে না? পলিসি কোনো চেঞ্জ তো হয়নি। পলিসি সরকার যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে, সরকার যতক্ষণ পর্যন্ত সরকারি কোম্পানিগুলো মুনাফা নেবে, যতক্ষণ পর্যন্ত সরকারের কর্মচারীরা সেখানে বোর্ডের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে যে আর্থিক সুবিধা নেবে, এটা তাদের কাছে যতক্ষণ পর্যন্ত লাভজনক হিসেবে প্রতীয়মান হবে, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরে দুর্নীতি মুক্ত হবে না, এই সেক্টর লুণ্ঠন মুক্ত হবে না। লুণ্ঠন তো সরকারি কর্মচারীরা করতেছে প্রকাশ্যে আইন করে, নিয়ম করে, কোম্পানি অ্যাক্ট, ব্যক্তি মালিকানা কোম্পানির মতো করে তারা কোম্পানিকে পরিচালনা করতেছে। এদিকে এ খাতে হাজার হাজার কোটি টাকা লোকসান যাচ্ছে, আর ওদিকে তাদের হাজার হাজার কোটি টাকা লাভ হচ্ছে। এইরকম একটা গণস্বার্থ বিরোধী গণবিরোধী কাজকর্ম সরকার পৃষ্ঠপোষকদেরকে এবং সরকার আর রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে সরকারের কর্মকর্তারা চালিয়ে যাচ্ছে এবং সরকার সেটাকে বহাল রেখেছে এবং এই সরকার সেই দৃষ্টান্ত পোষণ করে। আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বা বিগত সরকারের আমলে হয়েছে, বুঝলাম যে তারা এগুলো সংঘবদ্ধভাবে এগুলো করতে চেয়েছে। আদানির মতো বিদেশি কোম্পানিকে আপনার বিদ্যুৎ আমদানি বাজার, জ্বালানি তেল আমদানি বাজার, কয়লা আমদানি বাজার, এগুলো পরিণত করার কৌশল গ্রহণ করে এটা করেছে, এটাকে লুণ্ঠনময় করে ফেলেছে। কিন্তু এই সরকারের তো সেই রাজনৈতিক দল ছিল না, গোষ্ঠী ছিল না, অলিগার্ক শ্রেণীর পৃষ্ঠপোষকতার দরকার হয়নি। তাহলে সে অলিগার্কদেরকে রক্ষা করতেছে কেন? অলিগার্ক ভেঙে দিচ্ছে না কেন? কেন সরকার রাষ্ট্রের এই কাঠামোকে ভেঙে না দিয়ে সেই কাঠামোকে আরো সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সেটা নিজের গায়ে সেই অবস্থা নিয়ে, নিজের কর্তৃত্বের মধ্যে নিয়ে, নিজের কর্তৃত্বটা সেটাকে আরো সংরক্ষণ এবং সুরক্ষা করছে? এই প্রশ্নের জবাব তো আমরা পাই না। তাহলে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রস্তাবটা কি, মানে কিভাবে এই প্রথমত হচ্ছে কি যে সরকার জনগণের কল্যাণ করবে এবং সেই কল্যাণ কস্ট প্রাইসে করবে। যা খরচ লাগবে সরকার সেই খরচ দেয়, মানে জনগণ সেই খরচ সরকারকে দেয়, ট্যাক্স ভ্যাট আকারে দেয়। এই উপরন্তু এই আলাদাভাবে তারা ট্যারিফের সঙ্গে এর খরচও দেয়। সরকারকে এই সেবা দেওয়ার জন্য সরকারের ট্যাক্সের পয়সা থেকে দিতে হয় না, আলাদাভাবে ট্যাক্সের মধ্যে অপারেশনাল কস্ট, পরিচালনা ব্যয় হিসেবে দেয়। তাহলে সরকার কেন এই সেক্টর থেকে মুনাফা নেবে? সরকার কেন সরকারি কোম্পানির এর মুনাফা নিয়ে, কৃত্রিমভাবে মুনাফা নিয়ে তার থেকে সরকার একদিকে মুনাফা নেবে, একদিকে কর্পোরেট ট্যাক্স নেবে? এইভাবেই সরকার কেন লাভবান হবে? সরকার কেন যখন ট্যারিফ বাড়বে সরকারের রাজস্ব আয় বাড়বে কেন? সরকার ফিক্সড একটা কস্ট নেবে এবং দরকার হলে সেটা ইনক্রিজ করবে। কিন্তু ট্যারিফ বাড়ার সঙ্গে সঙ্গে যদি তার আয় বাড়ে, সরকারের আয় বাড়ে, তাহলে বুঝতে হবে যে সরকার ট্যারিফ বাড়াটাকে আরো বেশি উৎসাহিত হবে। কিন্তু সরকার বলছে তাদের আরো বেশি লস হচ্ছে, বিদ্যুৎ সেক্টরে লস হচ্ছে, গ্যাস সেক্টরে লস হচ্ছে। তাহলে আপনার কথার সঙ্গে তো যে বক্তব্য দিচ্ছেন তার সঙ্গে কন্ট্রাডিক্ট এখন করে। আমার কথা হচ্ছে যে লসটা হচ্ছে কেন? সরকার যদি মূল্যহার নির্ধারণ করার সময় সরকারের বিনিয়োগের উপরে যদি 18% ইন্টারেস্ট নেয়, যদি 18% মুনাফা নেয়, যা ন্যায্য মূল্য তার অপেক্ষা যদি 3-4 গুণ বেশি উৎপাদন ব্যয় নেয়, অবকাঠামোগত ও বিনিয়োগ যদি বেশি করে দেখায়, যদি সময় বেশি করে, যদি ব্যয় বেশি দেখায়, তাহলে সেই ব্যয় ভার কি ন্যায্য হবে, যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে? সেই প্রশ্নটা সরকার তো মুখোমুখি হচ্ছে না।
সেইটাই তো সরকারকে নির্ধারণ করতে আমরা বলছি। এবং এইরকম ব্যয় কত বৃদ্ধি হয়েছে, ডিস্ট্রিবিউশনে কত হয়েছে, ট্রান্সমিশনে কত হয়েছে, উৎপাদনে কত হয়েছে, অনুসন্ধানে কত হয়েছে, আমদানি পর্যায়ে কত হয়েছে। যেখানে কলকাতা বন্দর পর্যন্ত যদি এলপিজি আমদানি করতে যদি পার টন $20 খরচ হয়, তাহলে চিটাগং পোর্ট পর্যন্ত বা মংলা পর্যন্ত আনতে $120 কি করে হবে সেটা মেনে নেওয়া যায়? সেই রকম হিসাব রেগুলেটরি কমিশন মেনে নিয়ে এরকম দাম নির্ধারণ করে। তাহলে সেই রেগুলেটরি কমিশন কি ভোক্তা স্বার্থ সংরক্ষণ করবে? আইনে যে বিধান বলে দেওয়া আছে যে সে মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাদের স্বার্থ এবং অধিকার সংরক্ষণ করবে, এরই নাম কি ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা? এবং সে যে এটা করছে না, সে যে এভাবে ব্যবসায়ীদের বেনিফিট দিচ্ছে, সেইটা দেখার দায়িত্ব আবার জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়। তারা কেন রেগুলেটরি কমিশনের এই আচরণকে, এই কার্যক্রমকে বাধা দিচ্ছে না, তাদেরকে লাইনে রাখতে পারছে না? তাদেরকে সকল স্বাধীনতার নামে এইরকম তাদেরকে করাপশনের স্বাধীনতা দিয়ে দিছে। তারা স্বাধীনভাবে করাপশন করার সুযোগ তৈরি করেছে। তাদের সেই স্বাধীন করে দেওয়া হয়েছে, সেই স্বাধীন তাদের সার্বভৌম ক্ষমতা অংশীদার করে দেওয়া হয়েছে রাষ্ট্রের। সেটা দিয়ে ভোক্তার স্বার্থ সংরক্ষণ করবে, ভোক্তার দুর্নীতি থেকে রক্ষা করবে, সুরক্ষা দেবে, সেই কাজটা তারা করছে না, বরঞ্চ দুর্নীতি করাটাকে বা দুর্নীতিকে সুরক্ষা দিচ্ছে। এই যে ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থার পরিত্রাণ এই সরকার করেনি, করছে না, করলো না। তাহলে এই সরকারের আমি অ্যাপ্রিসিয়েট করবো কি?